খেজুর বনের ভেতর দিয়ে একটি মানুষ হেঁটে যাচ্ছে রাতের অন্ধকারের মধ্যে দিয়ে। হাঁটা পথ, তাই পেরোতে সময় লাগছে। তার মধ্যে চারিদিক ঘুটঘুটে অন্ধকার, নেই কোনো আলোর চিহ্ন। আকাশে তারা দেখা গেলেও চাঁদের আলো নেই। তারই মাঝে এক দেহাতি লোক, পরনে মলিন ধুতি আর গায়ে গামছা জড়ানো, পিঠে তার একখানা পুঁটুলি বাঁধা। সে হেঁটে যাচ্ছে দ্রুত খেজুর বনের মধ্যে দিয়ে। আশপাশ এতটাই চুপচাপ যে শুকনো পাতার ওপর দিয়ে তার মাড়িয়ে চলার শব্দ শুধু পাওয়া যায়। লোকটি বনের প্রায় মাঝামাঝি চলে এসেছে। সেখানে একটা পুকুর আছে, আর সেই পুকুরটাই তার গন্তব্য। অন্ধকারের মধ্যে পথ ঠাহর করে চলেছে শুধু। পুকুরের কাছাকাছি আসতেই সে বুঝতে পারে সেখানকার মাটি ভেজা আর স্যাঁতস্যাঁতে, তাই হাঁটার গতি কমিয়ে দেয় সে। এবার তার নজরটা আসে পুকুরের ধারে ঝোপগুলোতে দলা পাকানো কিছু একটা জিনিস যেন জ্বলছে আর নিভছে। সেটা দেখে কৌতূহলী হয়ে সেদিকে এগিয়ে যায় সে। আনন্দে তার চোখ যেন জ্বলে ওঠে। হঠাৎ পায়ের কাছে কিছু একটা ঠেকতেই থমকে দাঁড়ায় সে। একই অন্ধকার, তাও আবার নিজের সাথে কোনো আলো আনেনি, তাই বুঝতে পারছে না যেটা পায়ে লাগলো সেটা আসলে কি। জিনিসটিকে এড়িয়ে এবার এগিয়ে যায় সে পুকুরের দিকে। ঝোপের মধ্যে বেশ কয়েকটি আলোর বল জ্বলছে। তার মধ্যে থেকে একটি হাতে নিতেই সেটা যেন ভেঙে গেল, আর সাথে সাথে তার মধ্যে থাকা আলোগুলো কোথায় যেন উড়ে গেল। মানুষটি যেন সেটা দেখে নিজের বোকামিতে হেসে আবারও সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু সেই ঝোপের ধারে যেখানে সে একটু আগেই হাত দিয়েছিল, সেখানে কিছু একটা নড়ে ওঠে। মানুষটি সেদিকে ঘুরে আবার ফিরে তাকায়। লোকটি দেখতে পায় সামনে অন্ধকারের মধ্যে একটি মাঝারি অনুপাতের মূর্তি দাঁড়িয়ে ওর দিকেই তাকিয়ে আছে, আর তার শরীর দিয়ে একটা আলো ঠিকরে বেরিয়ে পড়ছে। মানুষটি কৌতূহলী হয়ে সেটার কাছে এসে তার গায়ে হাত দেয়, আর তাতেই বুঝতে পারে সেটা কোনো ধাতুর তৈরি। সে নিজের মনেই বলে ওঠে, এটা এটা কি সোনা? এটা কি সোনা? নাহলে এত জ্বলছে কেন? এত জ্বলছে কেন? উজ্জ্বল আলো যেন ঠিকরে বেরিয়ে পড়ছে। এটা যদি সত্যি সোনা হয়, তাহলে তো আমার সব দুঃখ ঘুচে যাবে। সব দুঃখ ঘুচে যাবে। ভাগ্যিস জোনাক পোকাগুলো এটাকে আঁকড়েছিল, নইলে তো নজরেই পড়তো না। লোকে যা বলে সত্যি, এখানে এসে যা দেওয়া যায় তাই শোনা হয়। কথাগুলো বলে সেই মূর্তিকে তুলতে চেষ্টা করে সে, কিন্তু কিছুতেই যেন তার শক্তিতে কুলিয়ে উঠছে না। নিজের সমস্ত শক্তি দিয়ে মূর্তির হাত ধরে টানছে সে। এমন সময় মূর্তিটি ওর কানের কাছে বলে উঠল, এই যে, তোমার কি শোনা যায়? মানুষটি চমকে গিয়ে মূর্তিটিকে ছেড়ে পিছিয়ে যেতে চায়, কিন্তু পারে না। তখন অন্ধকারের মধ্যে সে অনুভব করে মূর্তিটি তার হাত টেনে রেখেছে। ভয়ে মানুষটি নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। সেই আবছা অন্ধকার মূর্তি আবার বলে ওঠে, আমি দেব, ভয় পেও না। শোনা চাইলে আমি দেব, তবে একটা কাজ করতে হবে। মানুষটি তখন ভয়ে ঠক ঠক করে কাঁদছে। একটি মূর্তি যে কথা বলতে পারে, আর সেটা যে বাস্তব নয়, পুরোটাই তাকে জালে ফেলার জন্য, সেটা সে বেশ বুঝতে পারে। কিন্তু কিছুতেই
নিজেকে আর ছাড়াতে পারে না সে যতই নিজের হাত টানে মূর্তিটি যেন তত শক্ত করে তার হাত চেপে ধরে। আমার আমার কিছু চাই না, আমার ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি যাবো, আমার ছেড়ে দাও। লোকটি তার নিজের কথা শেষ করতে পারে না, তার আগেই আবার সেই মূর্তিটি বলে ওঠে, আমার হাত ধরলে সে তো আর মুক্ত হয় না, সে আমার সাথে এখানেই থেকে যায়। আমার কাজ তো তাকে করতেই হবে। এবারে লোকটি যেন বেশ ভয় পেয়েছে। সে নিজের পুঁটুলি ফেলে দিয়ে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে আর বলে, আমার কিছু চাই না, আমার যেতে দাও, আমার যেতে দাও, আমার কিছু চাই না। কথাটা শেষ করতে পারে না সে। মূর্তিটি লোকটিকে একটা হ্যাঁচকা টানে পুকুরে নিয়ে গিয়ে ফেলে দেয়। সেই পুকুরটা বেশ গভীর, ঘুটঘুটে অন্ধকারে জলের মধ্যে শুধু কারোর ছটফটানির আওয়াজ চারিদিকের নিস্তব্ধতাকে ভেঙে দেয়। এভাবে বেশ কিছুক্ষণ জলের মধ্যে ছটফট করতে করতে শব্দটা একসময় থেমে যায়। তারপর আবার চারিদিক চুপচাপ। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আরও একটি নতুন হাড় হিম করা ভৌতিক গল্পের এপিসোডে আপনাকে স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদনে আপনি শুনবেন শ্রী কর্মকারের লেখা একটি গ্রাম বাংলার ভূতের গল্প। গল্পে যাওয়ার আগে বেশি কথা না বাড়িয়ে দু চারটি কথা যেটা না বললেই নয়। সুলেখিকা শ্রী কর্মকারের আরও লেখা গল্পগুলি আপনি যদি পড়তে চান তাহলে অবশ্যই শ্রী কর্মকারকে ফলো করুন প্রতিলিপি অ্যাপে, লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। আমাদের আজকের নিবেদনে আজ আপনি যে গল্পটি শুনতে চলেছেন এটি সম্পূর্ণরূপে কাল্পনিক। বাস্তবে এই গল্পের সঙ্গে কোথাও কোনো মিল নেই। যদি কোথাও এই গল্পের সঙ্গে কোনো মিল খুঁজে পাওয়া যায় তাহলে তা নিতান্তই কাকতালীয়। আজকের গল্পে ভূত প্রেত এবং ধর্মীয় কুসংস্কারের উল্লেখ আছে, তবে তা শুধুমাত্র গল্পের রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্য। আশা রাখব শ্রোতা বন্ধুরা আমাদের আজকের নিবেদনের এই গল্পটি শুধুমাত্র বিনোদনের দৃষ্টিকোণ থেকে গ্রহণ করবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। আরে কোথায় গেলি রে খোকা, বড় খোকা? আরে চল তাড়াতাড়ি, আজ তবুও দেরি হয়েই গেল রে। এখন শীতের বেলা, রাত তাড়াতাড়ি হয়, তাই তাড়াতাড়ি বেরোতে হবে, দেরি করলে ফিরতেও তো দেরি হবে। কখন থেকে ডাকছি কেউ কোনো উত্তর দিচ্ছে না, বলি হলোটা কি গো? বড় খোকা কই? ঘরের ভেতর থেকে এক বৃদ্ধা চিৎকার চেঁচামেচি শুনে বলে, ও তোমাকে নিয়ে তো আর পারা যায় না। বড় খোকা যাবে নিজের মতো, সাইকেল তো আছেই, তুমি যাও না আগে, ভোলা তো গাড়ি নিয়ে তৈরি আছে। আরে না না, ওকে একা যেতে হবে না, গেলে আমার সাথেই যাবে। শীতের বেলা এমনি ওকে একা ছাড়বো না, ওই ফাঁকা রাস্তা দিয়ে আবার একা আসাও ঠিক হবে না। আমি ঘর থেকে পাঞ্জাবি মাথায় গলিয়ে সেটা পড়তে পড়তে বেরিয়ে এলাম। জানতাম বাবা প্রথমে বলবে যাবে না, পরে নিজেই আমাকে ডাকতে শুরু করবে, তাই আগে থেকেই তৈরি ছিলাম। দুজনে একসাথে আজকে হাটে যাব। আমার এখন পড়াশোনা শেষ বলে আমি বাড়িতে আছি, তাই বাবার সাথে আজ হাটে যাওয়ার কথা। আমি বললাম, এই তো চলে এসেছি, চলো। মা বললেন, এতই যখন চিন্তা, তোমার যাওয়ার কি দরকার? ঠান্ডা লাগলে তখন তো তুমি আবার বলবে। যাক না যেতে চাইছে, মা তুমি বরং মাফলারখানা দিয়ে দাও তো সাথে, আমিও নিয়েছি, বেশ ঠান্ডা করবে ফেরার সময়। না না না, আমি ওসব বইতে টইতে পারবো না। আর শোনো, আমি একা যাব না দোকা যাব, তাতে তোমার কি? ইস, বুড়ো হয়ে গেছে আবার তার দেমাগ দেখো। বলো একা যেতে ভয় পাও, তাই খোকাকে সাথে নিয়ে যাবে। আমার সাহস নেই বুঝি? নেহাত অনেক বাজার করব বলেই খোকাকে সাথে নিচ্ছি। কাল যে এত লোক আসবে, তখন ওদের খাওয়াবে কি? আমাকেই তো বলবে যে কিছুই তো আনোনি, কি রান্না করব? আমার খুব হাসি পেল।
মা বাবার এমন ছেলে মানুষের ঝগড়া আমি প্রায় শুনি। বাবা মাফলারটা নেবে না বলেই আগে আগে বেরিয়ে বাড়ির বাইরে গরুর গাড়ির চালককে ডাকতে ডাকতে বেরিয়ে আসলেন। ভোলা, আই ভোলা, আরে তুই কোথায় মরলি রে? উত্তর দিস না কেন? আমি হেসে মায়ের হাত থেকে মাফলার নিয়ে বাইরে বের হলাম। মা আমার বুক পকেটে একখানা শালু কাপড়ের টুকরো রেখে দিয়ে বললেন, এটা সাথে থাক, শীতের দিনে অন্ধকারে আসবি, সাথে মাছ থাকবে, তাই এটাও থাকুক। আমি আর কিছুই বললাম না। মায়ের বিশ্বাস যা। এছাড়াও আবার যদি বেশি কথা বলতে যাই তাহলে আমাদেরই দেরি হয়ে যাবে, আর আমাকে বাবার কাছে শুধু শুধু বকা খেতে হবে। তাই চুপচাপ বেরিয়ে এলাম। সেখান থেকেই দুজনের পথ শুরু হাটের দিকে। আজ শনিবারের হাট বসেছে। কাল রবিবার, বাড়িতে অনেক লোক আসবে বাইরে থেকে। অনেকদিন পর তারা আসছে। ভালো করে আদর আপ্যায়ন না করলে কি চলে? তার জন্যেই তো বাবা আমাকে সাথে নিয়ে বেরিয়েছেন হাট করতে। সবচেয়ে বেশি তারা যেন ওনারই। একেই তো হাট বেশ অনেকটা দূরের পথ। প্রায় ৩-৪টি গ্রামের মানুষ সেখানে হাট করতে আসে। জব্বর বেচা কেনা চলে। লোকের ভিড়ে সেখানে দামাদামি করাই দায়। সব রকমের দোকান বসে কিনা তাই সময় হাতে নিয়ে যাওয়াই প্রয়োজন। আর শীতের সময় বলেই অতিরিক্ত দোকান বসে পিঠে পুলির। সেখানেও ভিড় দেখা যায় রীতিমতো। আর আমার নজর সেদিকেও থাকে, তাই তো তাড়াতাড়ি বেরোনোর এত তাড়া। বাবা গাড়িতে উঠে বসতেই তাকে দেখে চালক ভোলা কাকা বলল, কথা বাবু, আজ আপনার ঠান্ডা লাগেনি? সাথে চাদর নিলেন না যে? বেশি কথা না বলে চুপচাপ তো নিজের কাজ কর। একেই তো দেরি করিয়ে দিল, আবার সেই আমাকে কথা শোনায়। আমি নাকি ভয় পাই। বাজারগুলো কে করে এনে দেয় শুনি? শেষের কথাগুলো বিড়বিড় করে আপন মনেই বলতে থাকেন তিনি। ধমক খেয়ে ভোলা কাকা গাড়িতে গরুগুলোকে বাঁধতে শুরু করেন। আমি এসে গাড়িতে বসতেই গাড়ি চলতে শুরু করলো। গরুর পিঠে বেতের সুরসুরি দেয় ভোলা কাকা, আর মুখ দিয়ে আওয়াজ তুলে আমাদের যাত্রা শুরু হয়। পথে যেতে যেতে আমি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি, আর মনে মনে ভাবছি দুজনে যা করে এখন সত্যি আমার হাসি পায়। বয়সকালে আবার বুঝি সবাই বাচ্চা হয়ে যায়। আবারও কথাটা মনে পড়তে আমার হাসি পেয়ে গেল। বাবা আমাকে হাসতে দেখেই বললেন, এই হাসছিস কেন রে? তোর মা বাবা কিছু বলেছে আরো? আমি নিজের মুখে হাসি উবিয়ে দিয়ে বললাম, কই না তো, মা কিছু বলেনি। তোমার মাফলারখানা আমাকে দিলেন শুধু। ওই মাফলার আমার দরকার নেই, নিকুচি করেছে ঠান্ডার। আবারও বাবার ছেলে মানুষই রাগ দেখে আমার হাসি পেল, কিন্তু এবার আর হাসলাম না। আমার মন আবার রাস্তার দিকে। অনেক দূরের খেজুর গাছগুলোকে দেখে মনে পড়ল পিঠের কথা। কিন্তু এসবের মাঝে হঠাৎ দেখি কিছু মানুষ খেজুর বনের ধারে ওই ক্ষেতের দিকটায় একটা জটলা করে দাঁড়িয়ে আছে। কি হয়েছে কে জানে। আমার জানার ভারী ইচ্ছে হলো, কিন্তু এখন যদি আবার শুনতে যাই তাহলে এদিকে দেরি হয়ে যাবে। তখন আবার বাড়ি ফিরতেও রাত হবে। আমার মতন বাবাও ভিড়টিকে দেখেছেন। তিনি আমাকে ডেকে সেদিকে দেখিয়ে বললেন, এই দেখ দেখ, ওখানে কিছু হয়েছে মনে হয়, কিন্তু এখন তো গাড়ি থামানো যাবে না, তাহলেই দেরি হবে। অত লোকের ভিড়, কার যে কি হলো কে জানে। বাবার কথা শুনেই ভোলা কাকা বলল, কথা, গাড়ি থামাবো, দেখবেন একটিবার কি হলো। না না থাক, পরে শোনা যাবে। হয়তো তালের রস বিক্রি করছে, ওখানে তো তাল বন আছে না। তার কথায় আমরা দুজনেই সায় দিলাম। অত লোক যখন ওখানে, তখন তাই হবে হয়তো। তাই সেদিকে আর মন না দিয়ে আমি প্রাকৃতিক সৌন্দর্যে আবার মন দিলাম। ভোলা কাকা মুখে আওয়াজ করে গরুগুলিকে চালনা করতে ব্যস্ত। হাটের প্রায় কাছাকাছি চলে এসেছি। ক্রোশ তিনেক পথ পাড়ি দিতে যে এতটা সময় লাগলো এখন আর সেটা মনে হয়নি। হাটের বাইরেটা দেখে মনটা যেন খুশিতে ভরে উঠল। আমাদের মুখে তখন একটা হাসির রেশ।
বড় রাস্তা থেকে হাটের পথে ঢুকতেই বাইরের রাস্তায় দোকান নিয়ে বসা এক পাটি বিক্রেতা আমাদেরকে দেখে হেঁকে বলল, আরে রায় বাবুজি, আজ বড় খোকার সাথে ছাউনিতে পার্টি লাগবে নাকি? ভালো পার্টি আছে। দাঁড়া, ফেরার পথে দেখবো কোন, কাল লোক আসবে, এমনিতেও লাগবে পার্টি। গাড়ি হাটের আরেকটু ভেতরের দিকে ঢুকিয়ে পাশের একটা ফাঁকা মাঠে দাঁড় করিয়ে দেয় ভোলা কাকা। সেখান থেকে পায়ে হেঁটে এবার বাজার করতে ভেতরে যেতে হবে। আমরা নেমে পড়লাম। ভোলা কাকা গাড়িতেই বসে থাকলো। আমরা ঘুরে ঘুরে সব দেখছি আর কিনছি। তখন মোটামুটি সবজি বাজার করার পর আমি এসেছি মাছ কিনতে। বাবা ছিলেন অন্য দিকটায়। সেখানে নদীর ছোট মাছ দেখে মনটা ভরে যায়। মাছওয়ালাকে জিজ্ঞেস করলাম, কাকা মাছগুলো ভালো তো? হ্যাঁ বাবু, আজ সকালেই জালে ধরেছি আমার পুকুর থেকে, ওই খালের মাছ নয়। বাবা এই দিকটায় এসে বললেন, 2 পোয়া দাও দেখি। তা কত নেবে? আপনার কাছে আর কি দাম কইব, দেন না, আজকের বাজার দর যা আছে তার থেকে 2 টাকা কম দেন। বাবা তাড়াহুড়ো করে মাছ নিয়ে সেখান থেকে চলে যান। মাছ কেনা হলে পর আমরা দুজনে চলে আসি একটা চায়ের দোকানে। সেখানে ভাপা পিঠে আর চা না খেয়ে আমরা দুজনের একজনও সেখান থেকে বেরোবো না। দোকানের ভেতরে বাবা গিয়ে বসেন, আর ঠিক তার পাশের দোকানে নলেন গুড় বিক্রি হচ্ছে দেখে সেটা কিনতে আমি সেদিকে এগিয়ে যাই। সেখানেই ভিড়ের মধ্যে টুকরো টুকরো কিছু কথা আমার কানে ভেসে আসে। একজন ক্রেতা বলছে, বেচারা আর বাড়ি ফিরতে পারলো না, তার আগেই মরে গেল। আরে রাতে ওই রাস্তা ধরেছিল তাড়াতাড়ি হবে বলে মনে করে, কিন্তু কি ভাগ্য, অন্ধকারে বুঝতেই পারেনি। সেখানকার বড় পুকুর পাড়ে গিয়ে একেবারে ডুবে মারা গেল। এমনি কি ওই পুকুরের নাম জমপুকুর? ওপাশ দিয়ে গেলে যে পুকুর মানুষ টানে। সবই কপাল কপাল, বুঝলে না? বড় রাস্তা দিয়ে গেলে দেরি হতো, কিন্তু বাড়ি তো পৌঁছে যেত। বেঘরে প্রাণটা গেল। আমি ঠিক বুঝতে পারলাম না কার কথা বলা হচ্ছে। ওইদিকে বাবাও ডাকছেন চা খেতে। আয় খোকা, আয় রে, চা ঠান্ডা হয়ে গেল তো। চা ঠান্ডা হলে আর ভালো লাগবে না, তাই এই দিকের কথায় আর কান না দিয়ে আমি চলে আসলাম। তারপর দুজনে চা আর ভাপা পিঠা শেষ করে ভোলা কাকার জন্য পিঠা নিয়ে বাইরে বেরোনোর পথ ধরলাম। সব রকম বাজার শেষ করার পর একটা পাটি কিনে সেটা পেতে আরাম করে বসে হাট থেকে কেনা গরম ভাপা পিঠে ভোলা কাকার দিকে এগিয়ে দেন বাবা। ভোলা কাকা সেটা হাতে নিতে নিতে বলল, বাবু, আজ কিন্তু সন্ধ্যাটা জোব করাই পড়ে গেল। বাবা চারিদিকে চেয়ে বললেন, আরে বড় খোকার সাথে আছে, অত ভয় কি, একটু দেরি না হয় হলো। বাবু, তখন ওই পাটি বিক্রেতার সাথে কথা হচ্ছিল, শুনলাম ওইদিকে কে যেন মারা গেছে। বাড়ি নাকি যাচ্ছিল রাতে, ফিরতে পারলো না আর বাড়িতে, বেচারা। ভোলা কাকার কথা শুনে আমি চমকে উঠলাম। এই একই কথা ওই দোকানের ভিড়ে তারাও বলছিল। তাহলে এটা কি সত্যি ঘটনা? কিন্তু কে কে মারা গেছে সে ব্যাপারে কিছু শুনেছো কাকা? না, নাম পরিচয় কিছুই বলতে পারলো না কেউ, খালি বলল যে এই গাঁয়ের কি না কেউ চিনতে পারছে না, গোটা শরীর তো ফুলে গেছে একদম। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানো, লোকটি নাকি জলে পড়েছিল না, পুকুরের ধারে মূর্তির মতন দাঁড়িয়েছিল, কিন্তু তার কাপড় ভেজা আর শরীরটা একেবারে ফোলা, মানে ওই ওই জলে ডুবে মারা গেলে যেমন হয় ঠিক তেমনই। হ্যাঁ, কয়েকজন তো বলল শুনলাম কি যেন ওই জমপুকুরে নাকি পড়ে গেছে। তাই তো শুনলাম। তবে যাই বলো, এবারে আশ্চর্যজনক ঘটনা। ওই জমপুকুরের নাম শুনেছি আগে, কিন্তু লোকে এত ভয় পায় কেন? মুখে সে নাম আনতে চায় না কেউ। ওটা যে ওইদিকে সেটা তো জানতাম না। ওই পুকুর খেজুর বনের অনেক ভেতরে, সেদিকে এখন তো কেউ যায় না, আর তাছাড়াও সে খেজুর বন এখন জঙ্গল হয়ে আছে, তাই সেখানে কেউ রস আনতেও যায় না। আবার কিছুটা বলতে পারো ওই পুকুরের ভয়েও যায় না। বাবা এতক্ষণ সব চুপচাপ শুনছিলেন, এবার বললেন,
সে পুকুর কি আর আজকে? কত বছর থেকে যে ওখানে আছে কে জানে। আমার ঠাকুরদার কাছে শুনেছি ওই জমপুকুরের গল্প। সে এক ভয়ানক পুকুর। কিন্তু কেন? সেই পুকুরে নাকি এক খারাপ কিছু আছে। রাতের বেলায় যে ওপাশ দিয়ে যায় তাকেই ধরে। অবশ্য আমি কোনোদিনও দেখিনি, সেদিকে যাইনি কোনোদিন। লোকে বলে সেদিকে গেলে নাকি গায়ে আর জোর থাকে না। আর তাছাড়া ওটা আমাদের গ্রামেও পড়ে না, তবে মাঝে মাঝে এমন দুই একটা ঘটনা শোনা যায়। সে পুকুর খুব গভীর, যে একবার পড়ে সে তলিয়ে যায়। পরের দিন তার ফুলে ওঠা শরীরটা ভেসে ওঠে। এখন তো তবুও লোকে ওপাশ দিয়ে কম যাতায়াত করে বলে সেরকম ঘটনা ঘটে না। তবে ঠাকুরদা বলেছিলেন তার এক দাদা নাকি রাতের বেলায় সেই পথ দিয়ে ফিরছিল। সেদিক দিয়ে বাড়ির রাস্তা কাছেই হবে, সেই ভেবে সন্ধ্যের আলো মিলিয়ে যাওয়ার আগেই সেই রাস্তায় ঢোকে। কিন্তু পুকুরের কাছাকাছি আসতে সেখানে নাকি অন্ধকার ঘনিয়ে আসে, অথচ কিছুক্ষণ আগেও আলো ছিল। তেমনভাবে সন্ধ্যা তখনও হয়ে আসেনি। বেগতিক বুঝে পুকুরের কাছাকাছি রাস্তা থেকেই আবার যে পথে এসেছিল সেদিকে পালিয়ে আসে সে। কিন্তু কি আশ্চর্য, যেই এগোতে গেছে কেউ যেন ওর পাটা চেপে ধরে। কিছুতেই আর উল্টো পথে পা বাড়াতে দেবে না। অনেক কষ্টে নিজের পা টেনেও যখন আর কাজ দেয়নি, তখন উপায় না দেখে পুকুরের দিকে ঘুরে সে মূত্রত্যাগ করে দেয়। আর সাথে সাথে পায়ের ওপর চাপটাও কমে যায়। তখন ভয়ে সেখান থেকে পালিয়ে আসে। আর কোনোদিন সে পথ উনি মারাননি। এখন দিনের বেলায় কি হয় তা জানি না। কিন্তু সেটার নাম জমপুকুর কেন? আমিও কিছু কিছু গল্প শুনেছি। সে পুকুরে নাকি যমরাজ থাকে রাতের বেলা, তাই তো সেদিক দিকে গেলে আর কেউ প্রাণ নিয়ে ফিরতে পারে না। তা জানি না বাবু, তবে সে পুকুর যে ভালো নয় এটা সবাই বলে। নিশ্চয়ই কিছু একটা আছে, না হলে কেন বলবে? তাছাড়া অন্য গ্রামের ঘটনা, কে আসবে অত দূর থেকে এখানে ঘটনা দেখতে? তাই অত জানি না। ভাগ্যে সে পুকুর রাস্তার ধারে নয়, না হলে যে কি হতো। আমরা তো একা ওই পথ দিয়ে যাই, তাহলে তো আমাদেরও ধরতো। রাম 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 রাম। কি যা তা বলছিস? তুই গাড়ি চালানোতে মন দে। ভয় পেয়ে গেলে তখন আবার গর্তের ওপর দিয়ে চালিয়ে দিবি, আর চাকা আটকে গেলে তখন আরও সমস্যা, আরও সময় নষ্ট। এমনি সে রাস্তা এখন ফাঁকা থাকবে। বাবার কাছে ধমক খেয়ে দুজনেই চুপ করে গেলাম। সত্যি চারিদিক যেন হঠাৎ করে আরো বেশি অন্ধকার হয়ে এসেছে। হাটের দোকানিরা দোকান গোছাতে এখন ব্যস্ত। যারা দূরের তারা এখানেই থাকে, আর যারা কাছের তারা চলে যান। তাই এই জায়গায় আলো থাকলেও রাস্তাটা অন্ধকারই থাকে। ভোলা কাকা গরুগুলোকে বেতের আঘাত করল। তখন কতটা পথ এসেছি ঠিক বুঝতে পারছি না। রাস্তায় কেউ নেই, শুধু গরুর গাড়িটা একা অন্ধকারের মধ্যে চলেছে। এতক্ষণ তবুও দূরের আকাশে লাল সূর্যটা দেখা যাচ্ছিল যে সেটা ডুবে যাচ্ছে, কিন্তু হঠাৎ সেও যেন কোথায় লুকিয়ে পড়েছে। তার বদলে কয়েকটি ছোট ছোট আলোকবিন্দু দেখা যায় পশ্চিম আকাশের কোলে। সে আলো দিয়ে কি আর রাস্তা ঠাহর করা যায়? পথে চলতে চলতেই মাঝ পথে হঠাৎ গরুগুলো আচমকা দাঁড়িয়ে যায়। তারা আর নড়তে চাইছে না। ব্যাপারটা দেখে আমরা ভারী চিন্তায় পড়লাম। ওদিকে প্রাণী দুটো দাঁড়িয়ে পড়েছে ঠিকই, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ করছে না, শুধু চুপচাপ পাথরের মতন দাঁড়িয়ে আছে। ভোলা কাকা বেগতিক দেখে নিজের পা দিয়ে ওদের পেটে সুরসুরি দেয়, কিন্তু তবুও এক পাও চলতে চায় না তারা। চল 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 রে, দাঁড়ালি কেন? ভোলা কাকার পেছনে বসেছিলাম আমিও খেয়াল করেছি গরুগুলোকে। আমি কাকাকে বললাম, কি হলো কাকা? দাদা ভাই দেখো না, এরা তো নড়ছে না। কিসে হলো কিছুই বুঝতে পারছি না। দেখো পায়ে ব্যথা ট্যাথা পেলো নাকি? কই, চিৎকারও তো করে না। বেরোবার আগে ওদের জল খাইয়েছিলি? হ্যাঁ, জল তো খাইয়ে ওদেরকে দেখে নিয়েই বেঁধেছি। গায়ে তো কোথাও কোনো তেমন কাঁটাও ছিল না। এখন যে কি হলো। মাঠে ওদেরকে জোকে ধরেনি তো?
পরিষ্কার মাঠ, কাদা তো নাই। সত্যি তো, কি ব্যাপার, জল খাবে নাকি আরো দেখ তো একটু, আর লণ্ঠনটা জেলে দে, যা অন্ধকার, খুব ঠান্ডা লাগছে এখন। আমি বাবাকে চাদর আর মাফলার দিয়ে হাসি মুখে নিচে নামলাম। গরুগুলোকে দেখে ভোলা কাকা ওদের জল দেয়, কিন্তু প্রাণী দুটো জল খায় না। তারা ঠায় সেখানেই দাঁড়িয়ে আছে। মুখের সামনে জলের পাত্রটা নামিয়ে রেখে লণ্ঠন জেলে ঝুলিয়ে দেয় কাকা, যাতে রাস্তায় একটু আলো পড়ে। সেই আলোয় যতটুকু রাস্তা দেখা যায় আর কি। এমন সময় বাবা সবে চাদর গায়ে দিয়ে বসেছেন, মাফলারখানা গলায় পেঁচিয়ে নিচ্ছিলেন। অমনি ছইয়ের বাইরে থেকে চাদরে টান অনুভব করতেই তিনি ফিরে তাকান। তারপর দেখতে পান লম্বা একটা প্যাকাটির মতন লোক মাথা ছইয়ের ভেতরে ঢুকিয়ে চাদর টানছে। গল্পটি এখনো পর্যন্ত যদি আপনার ভালো লেগে থাকে, আর এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শোনা যাক এই গল্পের পরবর্তী অংশ। হঠাৎ চোখের সামনে অমন একটা কাউকে দেখতে পেয়ে ভয়ার্ত গলায় তিনি বললেন, কি কে তুই? কোনো শব্দ নেই, ভেতরে ঢুকলি কখন? বাবার আওয়াজ পেয়ে আমি পেছনে এসে লোকটিকে দেখলাম। ততক্ষণে চারিদিক অনেকটাই অন্ধকার হয়ে গেছে। লণ্ঠনের আলো যেটুকু পড়ে সেটুকুই আলো করেছে মাত্র। কিন্তু কেউ যদি হেঁটে এসে গাড়ির সামনে দাঁড়ায় সেটা দেখার উপায় নেই। তবে লোকটি এতটাই লম্বা যে সে অর্ধেকটা দেহই ছইয়ের ভেতরে ঢুকিয়েছে, আর বাকি শরীরটা তখনও বাইরে বেরিয়ে আছে। তাকে ওই আলো অন্ধকারে দেখে কেমন যেন একটা লাগছে। অতিরিক্ত লম্বা মানুষটি, ঠিক তাকে মানুষ কি বলা চলে, কারণ পরনের জামা কাপড় সবই খুব মলিন। হাত পাগুলো এতটাই কালো যে অন্ধকারে মিশে থাকলে মনে হয় দেখাই যাবে না। আর শরীরের তুলনায় চোখ দুটো অস্বাভাবিক বড়। মাথায় চুল নেই বললেই চলে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, অমন শীর্ণকায় দুটো হাতে একখানা প্রকাণ্ড সোনার বালা। লণ্ঠনের আলোয় সেই সোনার বালাটা তখন চকচক করে জ্বলছে। কে আপনি? লোকটি একটু হেসে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, আপনাদের সাথে আসছিলুম, অনেক ডেকেছি, কেউ শোনে না। কতটা পথ আবার দৌড়েও এসেছি। যখন দেখলাম দাঁড়িয়েছেন তাই বলছি যে ওই দত্তদের সর্ষে ক্ষেত পর্যন্ত আমায় নিয়ে যাবেন। আসলে গাড়ি পাইনি, টাকা পয়সাও নেই, কেউ নিবে না। আপনারা ভালো মানুষ, আমাদের নিয়ে যাবেন। কিন্তু আপনি কখন থেকে আমাদের সাথে ছিলেন? কই, দেখতে তো পাইনি। কি করে দেখবেন, এত অন্ধকার, তার মধ্যে আমার শরীরের রং যা ওই কয়লার মতন যাকে বলে আর কি। আর আমার গলাতেও বিশেষ একটা জোর নেই যে চেঁচিয়ে ডাকবো। লোকটির কথা একদমই ঠিক। সে নিজের বর্ণনা সঠিক দিয়েছে, কিন্তু এভাবে অচেনা অজানা কাউকে জায়গা দেয় কিভাবে? আমি যখন ভাবছি তখন বাবা বললেন, তা কোথায় থাকা হয়? আগে এখানেই থাকতাম, কিন্তু ভিটে অনেক আগে বিক্রি করে চলে গেছি। এখন কয়লা খনির ওখানে থাকি, অনেকদিন পর এলাম। তাই অন্ধকারে কিছু ঠাহর করতে না পেরে আপনাদের ডাকছিলাম। গরিব মানুষ, আমি কি করব? একেই আবার এখানে নাকি কে মারা গেছে, তা ডাকাতে মেরেছে না ওই জমপুকুর, সেটাও কেউ বলতে পারলো না। তাই একসাথে গেলে ওই ভয়টা আর কি। ঠিক আছে ঠিক আছে, উঠে পড়ো। এই ভোলা, তাড়াতাড়ি কর। এত ঠান্ডা যে লাগছে কেন, চাদর মাফলারেও শীত মানছে না যেন। আমি উঠে বসতেই লোকটিও ছইয়ের ভেতরে একদিকে বসল। সে তখন পা বাইরে রেখেছে, শুধু বসার জন্য কোমরখানা ভেতরে, আর মাথাটা তার বাইরেই ঝুঁকে রয়েছে। লোকটি উঠে বসতেই সাথে সাথে
গরুগুলো ডেকে উঠল। ভোলা অবাক হয়ে আমার দিকে তাকালো, কিন্তু আমি তখন একদম চুপ। আমি খেয়াল করলাম বাবা চাদরখানা দিয়ে মাথা ঢেকে চুপ করে বসে আছে। আমাদের কাউকে কিছু বলতে না দেখে ভোলা কাকা গরুগুলোর পিঠে ঘা বসাতে শুরু করলো, আর সঙ্গে সঙ্গে ওরা চলতেও শুরু করলো। এবার আমারও যেন হঠাৎ খুব ঠান্ডা লাগতে শুরু করেছে। নিজের পরনের শালখানা আমি জাপটে ধরে নিয়ে বসলাম। সবাই একদম চুপচাপ, শুধু গরুগুলো খুঁড়ের শব্দ তুলে আর গাড়ির চাকা ঘ্যাচ ঘ্যাচ শব্দে এগিয়ে চলেছে। কিছুটা যাওয়ার পর লোকটি তেমনই ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, দাঁড়াও ভাই, চলে এসেছি। এখানেই সেই সর্ষের ক্ষেত। ওটার পরেই আমার ভিটে। কতদিন সেখানে যাইনি, আজ যাব। প্রাণটা একেবারে জড়িয়ে যাবে। এই বলে কারোর উত্তরের কোনো অপেক্ষা না করেই লোকটি নেমে যায়। আমি কিছু একটা বলার জন্য ছইয়ের ভেতর থেকে আমার মাথাটা বাইরে বের করলাম। তারপর দেখলাম লোকটি ক্ষেতের মাঝামাঝি চলে গেছে। এর মধ্যেই এই অন্ধকারে কিছু বোঝা না গেলেও লোকটির ধুতিটি বোঝা যাচ্ছে ঠিকই। ওদিকে গাড়ি চলতে শুরু করলে ভোলা কাকা বলল, আমি তো বুঝতেই পারলাম না কোন জায়গা, আর ও কি করে দেখলো? সেটাই তো আমিও ভাবছি। বাবা গায়ের চাদরখানা আরো টেনে নিয়ে বললেন, খুব ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি বাড়ি চল। ওই লোকটাকে দেখে কেমন যেন লাগলো। আমি আবারও বাইরে মাথা বের করলাম। লোকটা এতটা দূরে যাওয়ার পরেও ওকে সেই একই রকম লম্বা লাগছে, কিন্তু কেন? আর অমন হঠাৎ করেই আসলো, আবার চলেও গেল। হঠাৎ আমি ভেতরে তাকাতেই দেখি বাবার পাশেই একখানা বালা পড়ে আছে। বাবা, ওই বালাটা কি তুমি হাট থেকে কিনেছো? কই, না তো, এটা তো আমাদের কারণ নয়। আমি তো হাট থেকে কিনে আনিনি। তাহলে ওটা মনে হয় সেই লোকটি। তার হাতে একখানা বালা দেখেছিলাম অবশ্য। আচ্ছা ভোলা কাকা, একটু দাঁড়াও, এটা দিয়ে আসি। বাবা, থাক 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 থাক, কি আর আছে এতে? পরে কাল এসে দেওয়া যাবে খন। আর বললই তো দত্তদের সর্ষে ক্ষেতের ওপারে গেছে। গরিব মানুষ, হয়তো দরকারি তাই হাতে পড়ে বেরিয়েছে। দেখো না, খাঁটি সোনার বালা। আচ্ছা ডেকে দিই, ওই তো দেখা যাচ্ছে ওনাকে এখনো। আমার কথা শুনে বাবা আর কাকা বাইরে মাথা বের করে দেখল। সত্যি লোকটিকে তখনও দেখা যাচ্ছে একটু দূরে। আমি লাফিয়ে নামলাম, তারপর চিৎকার করে হাঁক দিলাম, এই যে শুনছেন, আপনার হাতের বালা ফেলে গেছেন, যে নিয়ে যান। আমার ডাক শুনে হঠাৎ লোকটি পেছনে ফিরে তাকায়। অত দূর থেকেও সেই লোকটির জলজলে বড় বড় দুটো চোখ স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার যেন সে আরো লম্বা হয়ে গেছে। দুপা ফেলে সে সর্ষে ক্ষেত পেরিয়ে আলের ওপরে দাঁড়িয়ে আছে। তারপর সেই আল ধরে খানিকটা এগিয়ে এসে লোকটি বলল, বাবু, ওটা সোনার, আমার জীবনের মূল্য, আমার ভিটার দাম। ওটা দিয়েই তো আমার ভিটা পাবো। না হলে ওই জমপুকুরে প্রাণটা দিলাম কেন? আরো একটা প্রাণ যে আমাকে সেখানে জমা করতে হবে। তারপরে আমার ছুটি। আমার ছুটি। কথাটা বলে লোকটা হাসতে থাকে। লোকটার অমন চেহারা আর গলা শুনে আমি ভয় পেয়ে সেখানেই বালাটা ফেলে গাড়ির দিকে দৌড় দিলাম। এইরকম একটা দৃশ্য দেখে বাবা ছাউনির ভেতরেই মূর্ছা যান। ভোলা কাকা কাঁপা কাঁপা গলায় বলল, ভাই, দাদা ভাই, সেই লোকটি তো
পরশু জম্প করে ডুবে মরেছে। ওর জন্যই তো গরুগুলো কেমন থেমে গেছে। রাম 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 ওরে বাবা গো, রাম 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 রাম। আমার গায়ের রোম খাড়া হয়ে ওঠে। আমি পিছনে ফিরে দেখলাম লোকটি আমার পিছন পিছন আরো এগিয়ে এসেছে, আর তার হাত দুটো আমার দিকেই বাড়ানো। সে আবারও বলল, যাবেন না? শুনুন, অনেক সোনা পাবেন, শুধু নিজের প্রাণটা আমাকে গচ্ছিত করুন। মরবেন না, আপনার বিনিময়ে বাড়ির লোক সোনা পাবে। হ্যাঁ। আমার পায়ে কিছু একটা বাঁধল। কিছুর একটার সাথে হোঁচট খেয়ে আমি মাটিতে পড়ে গেলাম, আর সেখানে আমি জ্ঞান হারাই। তবে জ্ঞান হারানোর পূর্ব মুহূর্তে আমি শুনলাম লোকটি আবার বিকট ভাবে হেসে উঠল। ভোলা কাকা ভয়ে গরুগুলোকে আরো কয়েকবার বেতের আঘাত করে, কিন্তু সেগুলো যেন কিছুতেই নড়তে চায় না। এবার ভোলা কাকা একটা লাফ মেরে নিচে নামতে যাবে, এমন সময় তার কোমরে একটা ঠান্ডা আর শক্ত কিছুর স্পর্শ সে অনুভব করল। তারপর আমি আবছা আলোয় মূর্ছা যেতে যেতে দেখলাম ভোলা কাকা ধীরে ধীরে শূন্যে উঠে যাচ্ছে। কেউ তার কোমর ধরে ওকে উপরে তুলে দিচ্ছে। তারপর এক সময় হঠাৎ তার কোমরের চাপ আলগা হতেই সে নিচে ধপ করে পড়ল। একটা ব্যথায় তার প্রাণ পাখি যেন বেরিয়ে যাচ্ছে। আমার চোখে ধীরে ধীরে অন্ধকার নেমে আসে। আবার আমি সেই পৈশাচিক হাসির শব্দ শুনতে শুনতে সেখানে জ্ঞান হারিয়ে ফেলি। সকালে গ্রামের মানুষরা নিজেদের কাজের উদ্দেশ্যে ওই পথ দিয়েই যাচ্ছে। রাস্তার ধারে একটা গরুর গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সকলেই কৌতূহলী হয়ে পড়ে। তারপর সেখানে এসে দাঁড়ায় অনেকেই। তারা দেখতে পায় গরুগুলো সেখানেই বসে পড়েছে। গাড়ির ভেতরে একজন বৃদ্ধ পড়ে আছে, আর গাড়ির থেকে কিছুটা দূরে মাঠের ধারে একটি ছেলে পড়ে আছে হাত পা ছড়িয়ে। ওদিকে গাড়ির চালককে খুঁজতে গিয়ে তার দেখা মিলল সর্ষে ক্ষেতের ভেতরে। তার পরনের জামা ছেঁড়া, কোমরে কালশিটে একটা দাগ হয়ে আছে। লোকজন সকলে মিলে তাদেরকে উঠিয়ে নিয়ে আসে গ্রামের মোড়লের বাড়িতে। তারপর এক সময় আমার জ্ঞান ফিরতেই মোড়ল আমায় জিজ্ঞেস করল, আপনারা ওখানে কি করে এলেন? এই গায়ের তো নন আপনারা। আমি সবিস্তারে সমস্তটা বললাম। মোড়ল বলল, বুঝলাম। আসলে পরশু রাতে আমাদের পাড়ার দিলীপ মারা গেছে। নিজের ভিটে বন্ধক রেখেছিল, সেটাই ছাড়িয়ে নিতে আসছিল। কিন্তু মহাজন বলে ওর ভিটে ছাড়তে আরো টাকার দরকার। তখন ওই মূর্খ দিলীপ জমপুকুরের কাছে নিজের জীবন গচ্ছিত দিয়ে সোনা নিতে যায়। ও লোভী হয়ে গেছিল, কিন্তু এটা জানতো না যে লোভ করলে ওর প্রাণ আর ফিরবে না। কিন্তু দিলীপ আমাদেরকে ধরল কেন? সে আপনাদের কারোর প্রাণ জমের কাছে গচ্ছিত দিয়ে নিজেকে ছাড়াতো। আসলে সে লোভে পড়ে ওখানে গিয়েছিল। ওখানে কারোর প্রাণ গচ্ছিত দিলে সোনা পাওয়া যায়, কিন্তু আপনারা রক্ষা পেলেন কিভাবে, এটাই আশ্চর্যের। তখন আমার মনে পড়ে গেল মায়ের দেওয়া সেই আশীর্বাদের কথা, যেটা আমার বুক পকেটে তখনও আছে। তবে ওদের এ বিষয়ে কিছু জানালাম না। ওনার আত্মার শান্তির জন্য তো কিছু একটা করা উচিত, না হলে যদি আরও কিছু করে বসে। হ্যাঁ, তাই করা যায়। তবে জানি না এরপর সে আর এমন করবে কিনা, কারণ আমাদের গ্রামের এই জমপুকুরের অনেক গল্প বহু বছর থেকে লোকের মুখে চলে আসছে। কেউ ভালো ভেবে নেয়, আবার কেউ এই লোভে পড়ে এমন কাজ করে। তবে তাদের লোভের সোনা আমরা পুকুরে ফিরিয়ে দিয়ে আসি। বড় খোকা, তাহলে তাই করা হোক। কিছুক্ষণ পর মোড়ল আরও কয়েকজনকে সঙ্গে করে নিয়ে আসলেন। তার সাথে জমপুকুরের দিকে আমরা সবাই রওনা হলাম।
তবে তখন আমার শরীরে প্রচণ্ড ব্যথা, মাথার ব্যথাটাও কমেনি। তবুও আমি হেঁটে হেঁটে তাদের সঙ্গে পথ চলেছি। একসময় সবাই এসে পৌঁছলাম সেই পুকুরের ধারে, কিন্তু তখন সেই জায়গায় দিনের আলো ঝলমল করছে। কে বলবে রাতে এখানে কে অপেক্ষা করে? আমি দূরেই দাঁড়িয়ে থাকি। গাঁয়ের লোকেরা যে বালাটা পেয়েছিল সেটা নিয়ে পুকুরের কাছে গিয়ে নিজেরাই দিলীপের হয়ে ক্ষমা চেয়ে সেটাকে জলে ফেলে দেয়। আমি নিজের পকেট হাতড়ে কিছু টাকা পয়সা পাই, সেটাই বের করে মোড়লের হাতে দিয়ে বললাম, এটা দিয়ে যতটুকু হয় দিলীপের শ্রাদ্ধের ব্যবস্থা করবেন। আমি তো আর এখানে থাকতে পারবো না, বাবা আর কাকাকেও দেখতে হবে। মোড়ল কিছুই বলল না, তিনি চুপ করে থাকলেন। সেখানকার কাজ সেরে আমরা সদরে যাওয়ার জন্য মোড়লের কাছে বিদায় নিলাম, কিন্তু মোড়ল আমাদের সাথে একজনকে পাঠিয়ে দেন যদি পথে কোনো সমস্যা হয়। এরপর সদরে এসে ডাক্তার দেখিয়ে ভোলা কাকা আর বাবাকে বাড়িতে ফিরিয়ে আনি। বাবা আর ভোলা কাকা বাড়িতে ফিরে যেন নিজেদের প্রাণটা ফিরে পান, কিন্তু তবুও সেই সর্ষে ক্ষেতের বিভীষিকা বারে বারে স্বপ্নে এসে তাদের হানা দেয়। এরপর ধীরে ধীরে দুজনেই সুস্থ হয়ে ওঠেন, কিন্তু কোথাও যেন মনের ভেতরে একটা ভয় তাদের চিরকালের জন্যই থেকে যায়। কিন্তু ভোলা কাকা যেন আজও নিজেকে স্বাভাবিক করতে পারেননি। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের আরও রোমহর্ষক কয়েকগুচ্ছ কাহিনী নিয়ে আবার আসছি আগামী দিনের এপিসোডে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন আর শুনতে থাকুন অল ডে সাসপেন্স।